সে না থেমে সামনের দিকে এগোতে এগোতেই সংক্ষিপ্ত জবাব দিল, 30 মিনিট আগে। চলো কিছু খেয়ে নেবে। টাইম নেই দাদু। রাইমা খানকে আর কথা বলার সুযোগ না দিয়ে সে তার গন্তব্যের দিকে এগিয়ে চলল। রাইমা খানও অবাক হয়ে নাতির এই ব্যস্ততা দেখতে লাগলেন। শানের রুমের দরজা খোলাই ছিল। সে অনায়াসে ভেতরে ঢুকে দেখল শান উপর হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরটা অন্ধকার, তবে জানালার পর্দার ফাঁক দিয়ে আসা সামান্য আলোয় সবকিছু আবছা দেখা যাচ্ছে। সে গুটিসুটি পায়ে বিছানার কাছে গিয়ে এক প্রকার যুদ্ধ করে বিছানার উপর ওঠে, শানের উপর চড়ে বসলো। এরপর শানের পিঠে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, এই ঝিঙ্কু ওঠো, একটা মিশন আছে। শান অঘরে ঘুমাচ্ছে, কোনো তাড়া নেই। সে আবার তার পিঠে কিল মেরে বলল, এই চাচ্চু উঠো, ডিলারের কাছে যাব। এবার শানের ঘুমটা হালকা হয়ে এলো। সে বুঝে থাকা চোখে অস্ফুট স্বরে বলল, কে ডিলার? কিসের ডিলার? শেফু, শেফু ডিলার, ওর কাছে যাব। চলো, কাজ আছে। শের, ডিস্টার্ব করো না তো, ঘুমোতে দাও। শান অনুনয় করল, ওঠো বলছি, তুমি না উঠলে কিন্তু তোমার খবর আছে। শেরের জেদের কাছে শেষমেশ হার মানতে হলো শানকে। সাদের ঘুম বিসর্জন দিয়ে সে উঠে পড়ল। কিছুক্ষণ পর দুজনে বেশ পরিপাটি হয়ে তৈরি হয়ে যখন বের হতে চাইল, ঠিক তখনই আবার রাইমা খানের সামনে পড়ল তারা। তাদের এভাবে ফিটফাট হয়ে বেরোতে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ তোমরা? এবারও কেউ থামলো না। সে শুধু পাশ দিয়ে যেতে যেতে বলল, ডিলারের কাছে। ডিলারের কাছে? রাইমা খান বিড়বিড় করে কথাটা আওড়ালেন। মাথায় কিছুই ঢুকলো না তার। এই ডিলারটা আবার কে? আর কিসেরই বা ডিলার? প্রশ্নগুলো তাকে করার সুযোগ না দিয়েই তারা নিমেষের মধ্যে পগার পার হয়ে গেল। শান্তার বাইকে শেরকে বসিয়ে রওনা দিল শিকদার কুঞ্জের উদ্দেশ্যে। খানবাড়ি থেকে প্রায় 30 মিনিটের পথ। তারা যখন শিকদার বাড়িতে পৌঁছালো, দেখলো মস্ত বড় ড্রয়িং রুমটায় কেউ নেই। কাউকে খোঁজার প্রয়োজন বোধ না করে তারা সোজা চলে গেল সিফাতের ঘরের সামনে। ভেতর থেকে দরজা লাগানো। সে বাইরে থেকে দরজায় কড়া নাড়তে শুরু করলো আর হাঁক ছাড়লো, এই শেফু, দরজা খুলো। সিফাত মানুষটা বরাবরই ঘুম কাতুরে। বেলা এখন দুপুর 2টো, কিন্তু তার ঘুমের নেশা কাটেনি। সারা রাত বেচার মতো জেগে থেকে ভোরের আলো ফুটলে সে বিছানায় যায়, আর সে ঘুম ভাঙে একদম মাগরিবের আজানের আগে। শেরের ছোট ছোট হাতের কড়া নাড়ায় সেই গভীর ঘুম ভাঙার কোনো লক্ষণই দেখা গেল না। ঠকঠক করতে করতে এক পর্যায়ে শের হাঁপিয়ে উঠলে শান নিজেই হাল ধরল। সেও জোরে জোরে সিফাতকে ডাকতে শুরু করলো। এই বিকট শব্দে সিফাতের ঘুম না ভাঙল শানের ফুপি শানজানা খান বেরিয়ে এলেন। অসময়ে শান আর শেরকে নিজের সামনে দেখে তিনি বেশ অবাক হলেন। শান কোনো কুশল বিনিময় না করেই বিরক্ত মুখে বলল, ফুপি, এই সিফাতের বাচ্চা তো দরজা খুলছে না, কিছু একটা করো তো। সানজানা খান চাবি এনে দিলে তারা দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। আর সানজানা তাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করতে রান্নাঘরে চলে গেলেন। সিফাতের রুমে পা রাখতে এক বিদঘুটে গন্ধে শান আর শেরের দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। সারা ঘর ধোঁয়াটে হয়ে আছে, তার সাথে মিশে আছে উৎকট এক ঘ্রাণ। ঘুটঘুটে অন্ধকার আর পিনপতন নিস্তব্ধতার মাঝে কেবল এসির শো শো শব্দ আর সিফাতের হাঁ করে নেওয়া নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। শান ফোনে টর্চ জ্বালিয়ে সুইচ খুঁজে ঘরের বাতিগুলো জ্বালিয়ে দিল। আলো জ্বলে উঠতে ঘরের যে দৃশ্য ফুটে উঠল তা দেখে দুজনেই হতভম্ব হয়ে গেল। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য চিপসের প্যাকেট, রেড বুলের ক্যান, আর সেই সাথে 2-3টি বিদেশি মদের খালি বোতল। বিছানাটা বিচ্ছিরিভাবে অগোছালো হয়ে পড়ে আছে, কিন্তু সিফাত সেখানে নেই। এদিক ওদিক তাকিয়ে তারা দেখল মেঝেতে কার্পেটের উপর অদ্ভুত এক ভঙ্গিমায় আয়েশ করে অঘরে ঘুমাচ্ছে সে। শান এক প্রকার দৌড়ে সিফাতের কাছে গেল, পাশে হাঁটু গেড়ে বসে তাকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, এই সিফাত, এ কি অবস্থা করে রেখেছিস ঘরের? তুই বাড়িতে কবে থেকে এসব নেশা শুরু করলি? ফুপি ফুপা কিছু জানে না? এই সিফাত, ওর বলছে।
কিন্তু সিফাতের কোনো হুঁশ নেই। সারা রাত মদে বুঁদ হয়ে থাকার পর সে এখন চেতনার বাইরে। গতকাল রাতে সে শুধু বিদেশি অ্যালকোহলই নয়, সাথে কোকেনও নিয়েছিল। নেশার ঘোরে যখন ঘুম আসছিল না, তখন সে পাগলের মতো উচ্চ মাত্রার দুটো ঘুমের ওষুধ গিলে ফেলেছিল। ওষুধ কাজ করতে শুরু করার পর সে যেখানে ছিল সেখানেই এলিয়ে পড়েছে। এই অবস্থায় এখন তার ঘুম ভাঙা এক প্রকার অসম্ভব। শান যতবারই ডাকাডাকি করল, সিফাত ততবারই নিথর হয়ে পড়ে রইল। শানের মনে এবার ভয়ের স্রোত বয়ে গেল, বুকটা ধক করে উঠল। বাজে কোনো নেশার প্রতিক্রিয়ায় খারাপ কিছু ঘটে যায়নি তো? কাঁপা কাঁপা দুটো আঙ্গুল সিফাতের নাকের কাছে ধরল সে। যখন আঙ্গুলে উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেল, তখন যেন শানের দেহে প্রাণ ফিরে এলো। সিফাত হয়তো মাত্র অতিরিক্ত নেশা বা ড্রাগের জন্য জ্ঞান হারিয়ে পড়ে আছে। দীর্ঘক্ষণ চেষ্টার পরও যখন কোনো সাড়া মিলল না, তখন শান হন্তদন্ত হয়ে নিচ থেকে পানি আনতে ড্রয়িং রুমের দিকে ছুটে গেল। সে গেলে শের এসে সিফাতের পাশে বসে। শেরের ঘুমের অভাবে ঘুম আসে না, আর এখানে এই ঘুমের ডিলার কিভাবে ঘুমাচ্ছে? ঘুম ভাঙানো যাচ্ছে না। আর শের একটু ঘুমালে বারবার ঘুম ভেঙে যায়। এই শিফো ডিলার বোধহয় অনেক অনেক দামি ঘুম কিনেছে। হ্যাঁ, সিফাতের এই ঘুমের দাম অনেক দামি, অনেক বেশি দামি। এক বোতলের মদের দাম নিম্নে 15 থেকে 16,000 টাকা হয়ে থাকে। 1 গ্রাম কোকেনের দামও 6 থেকে 7,000 টাকা হয়ে থাকে। একটা ক্যান্ডির দাম 350 টাকা। তাহলে তো অবশ্যই সিফাতের এই ঘুমের দাম অনেক, এবং এই দামি ঘুমের জন্য সিফাতের অনেক দামি একটা জিনিস ব্যয় করতে হয়, সেটা হচ্ছে সিফাতের নিজের জীবন। তবে 4.5 বছরের শেরও ওসব বুঝবে কিভাবে? শের তার শিফোর কাছে গিয়ে তার চুলগুলো টেনে বলল, এই শেফু, ওঠো তো, আমি তোমার কাছ থেকে ঘুম কিনতে এসেছি। শেফু, শেফু চাচ্চু। শেষে চিৎকার করে উঠল সে। সিফাতকে এত ডাকাডাকির পরও তার ঘুম না ভাঙায় বিরক্ত হয় সে। ততক্ষণে পানি নিয়ে ঘরে ফিরল শান। সানজানা খানও ছেলের খোঁজ নিতে ভেতরে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু ঘরের ভেতরকার অবস্থা দেখে তাকে বাইরেই আটকে দিল শান। দরজা বন্ধ করে সিফাতের কাছে এসে শান তার চোখে মুখে পানির ঝাপটা দিতে লাগলো। গালে আলতো থাপ্পড় মেরে ডাকলো, সিফাত, ওঠ। এই সিফাত, ঠিক আছিস তো তুই? অবশেষে গভীর ঘুমের ঘোর কিছুটা কাটলো। সিফাতের চোখের পাতা সামান্য নড়ল। শান পানি দেওয়া বন্ধ করে উদ্বেগের সাথে তাকিয়ে রইল। অনেক কষ্টে সিফাত চোখ মেলল, কিন্তু পুরোপুরি খুলতে পারল না। তার চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। নেশার ঘোর আছে, আর ঘুমের ওষুধের প্রভাবে চোখ খুলতে পারছে না। নিজের সামনে শানকে দেখে সে কিছুটা চমকে উঠল। উঠে বসার চেষ্টা করতেই টাল সামলাতে পারছিল না। শান তাকে ধরে বসালো। সিফাত চোখ কসলাতে কসলাতে ঘুম কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, শালা, পানি দিয়ে তো একদম গোসল করিয়ে দিলি, কিন্তু তুই আমার ঘরে ঢুকলি কি করে? শান কড়া গলায় পাল্টা প্রশ্ন করল। সেসব পরে বলছি, আগে বল, এসব কি শুরু করেছিস তুই? বাড়িতে বসে নেশা করছিস? রুমটাকে বার বানিয়ে রেখেছিস? রাতে ঠিক কী খেয়েছিলে বলতো? আধা ঘন্টা ধরে তোর ঘুম ভাঙানোর চেষ্টা করছে, কোনো সাড়া নেই। কী খেয়েছিলে তুই? সিফাত একটা লম্বা হাই তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, আরে, খাওয়া দাওয়া করে ঘুম আসছিল না, পরে দাদুর 2টা ঘুমের ট্যাবলেট খাইছে। এটুকু বলেই খিলখিল করে হেসে উঠল সিফাত। এমনভাবে হাসলো যেন সে দারুণ কোনো কৌতুক বলেছে, অথচ বিষয়টা মারাত্মক সিরিয়াস। একজন বয়স্ক মানুষের উচ্চমাত্রার ঘুমের ওষুধ খেয়ে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। শান এবার রেগে আগুন, বলল, এই, কি পাগল হচ্ছে সিফাত? এত পাওয়ারফুল ওষুধ তোরে খেয়ে নিলে? এখন যদি তোর ঘুম না ভাঙতো, কিসব করে বেড়াস বলতো? সিফাত নির্লিপ্তভাবে বলল, আরে চিল, ঘুম না ভাঙলেই তো ভালো হতো, চিরতরে ঘুমিয়ে যেতে হতো, ঘুমের জন্য আর ঔষধ খেতে হতো না, ভালোই তো হতো। তুই 40 দাওয়াত খেতে পারতি। সিফাত, তোর কি কোনো মানসিক সমস্যা হয়েছে? তোকে আমার সুস্থ মনে হচ্ছে না। মানসিক ভারসাম্যহীনদের মতো কথা বলছিস। ওর তো, তোর সাথে আজ প্যাচাল পারার সময় নেই। যা, ফ্রেশ হ। সিফাত ওঠার নাম নেই। হাত পা মুচড়ামুচড়ি করে ঘুম ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। এর মাঝে সে উৎফুল্ল কণ্ঠে বলল, এই শেফু ডিলার,
তুমি এত দারুণভাবে ঘুমাও কিভাবে বলো তো? তুমি কোথা থেকে ঘুম কিনো? আমার না ঘুম আসে না। তোমার ঘুমটা মনে হয় অনেক সস্তা, তাই আমি তোমার থেকে ঘুম কিনতে এসেছি। আমাকে কিছু দামি দামি ঘুম দাও তো, যেন আমি অনেক অনেক ঘুমাতে পারি, এমন দ্রুত ঘুমিয়ে যাই আর আমার ঘুম সহজে না ভাঙে। সিফাত টলটল চোখে শেরের দিকে তাকালো, বলল। ঘুম আসে না তো? শের মাথা নেড়ে বলল। নে এইটা খা, ঘুমে চোখে আর কিছু দেখবি না। বলেই পাশে পড়ে থাকা জ্যাক ড্যানিয়েলসের বোতলটা শেরের দিকে বাড়িয়ে দিল সিফাত। সে না বুঝে বোতলটা নিতে শান বিদ্যুৎ গতিতে বোতলটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারল। মুহূর্তেই কাছের বোতল মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। শান সিফাতের গালে সজোরে এক থাপ্পড় মেরে বলল। শালা, পাগল হয়ে গেছিস নাকি? তুই ওকে কি খেতে দিলি? এটা খেলে ওর কি অবস্থা হতো? সিফাত তখনও সম্পূর্ণ নেশাগ্রস্ত, হুঁশ জ্ঞান ঠিকমতো ফেরেনি। তাই শান আর বেশি কথা না বাড়িয়ে সিফাতকে টেনে তুলল। নিচে গিয়ে লুকিয়ে লুকিয়ে দারুচিনি পানি আর লেবুর রস মিশিয়ে আনলো। জোর করে সিফাতকে খাওয়ালো যাতে ওর নেশার ঘোরটা একটু কমে। দেখতে দেখতে রুশদি আর ফারাজের বিয়ের দিন চলে এসেছে। মাঝে মাত্র একটা দিনের ব্যবধান, তারপরই শুরু হয়ে যাবে বিয়ের সব অনুষ্ঠান। রং খেলা, মেহেদি সন্ধ্যা, গায়ে হলুদ, তারপর সেই কাঙ্ক্ষিত বিয়ে এবং সব শেষে বৌভাত। অনুষ্ঠানের দীর্ঘ তালিকা শুনেই রুশদির মাথা চক্কর দিয়ে উঠল। তার মনে হচ্ছে পরীক্ষার প্রস্তুতির চেয়েও বিয়ের প্রস্তুতি যেন শতগুণ বেশি কঠিন। সে মনে মনে ভাবে, এত সব ঝক্কি পোহানোরই দরকারটাই বা কী বাপু? সোজাসুজি বিয়ে করে বৌভাতের দিন বউ পেট পুড়ে দুমুঠো ভাত খেয়ে নিলেই তো ল্যাটা চুকে যায়। কলেজ শেষ করে রুশদি আজ একটু দ্রুত পায়ে বাড়ির পথ ধরেছে। বাসায় গিয়ে তাকে রান্না করতে হবে। যদিও বিয়ে ঠিক হওয়ার পর থেকে নাহিদা তাকে কোনো কাজ ছুতেই দেয় না, এমনকি রান্নাঘরে ত্রিসীমানায়ও ঘেঁষতে দেয় না। নাহিদা নিজেও রাঁধেন না, সব কাজের ভার তুলে দিয়েছেন তার বয়স্ক মায়ের উপর। সম্পর্কে তিনি সৎ নানি হলেও এই বয়সে তাকে দিয়ে খাটানো রুশদির একদম সহ্য হয় না। এছাড়াও বয়সের ভারে নানি অনেক কিছু গুলিয়ে ফেলেন। কখনো তরকারিতে নুন দিলে হলুদ দিতে ভুলে যান, হলুদ দিলে তরকারিতে পানি দেন না, পানি দিলে নুন দিতে ভুলে যান। আবার প্রায় প্রতিদিনই খাবার পুড়ে কয়লা হয়ে যায়। সেই বেস্বাদ পোড়া তরকারি খাওয়ার চেয়ে নিজের হাতে রান্না করাটাকেই রুশদি বেশি ভালো বলে মনে করে। এই রুশদি, দাঁড়া। নিজের নাম শুনে রুশদি থমকে দাঁড়িয়ে গেল। ভ্রুকুচকে পেছনে তাকিয়ে দেখলো ধবধবে সাদা কলেজ ইউনিফর্ম পরা তিথি হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছে তার দিকে। রুশদির সামনে এসে তিথি দু হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে পড়ল। ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। তার বুকটা ওঠানামা করছে। নিজেকে শান্ত করতে ব্যাগ থেকে পানির বোতল বের করে কয়েক ঢোক পানি খেলো সে। রুশদির হাতে একদম সময় নেই, তাকে দ্রুত বাসায় পৌঁছাতে হবে। তাই কিছুটা তাড়া দিয়ে সে বলল। কিছু বলবে তিথি? এভাবে ডাকলে কেন? তিথি পানির বোতলটা ব্যাগে পুরে খানিকটা অনুযোগের সুরে বলল। এই রুশদি, তুই আমাকে সবসময় তুমি তুমি করিস কেন? এখন থেকে তুই করে বলবি। তুমি বললে কেমন জানি পরপর লাগে। রুশদি একটু হেসে বলল। আচ্ছা ঠিক আছে, এবার বল, পেছন থেকে ওভাবে চিৎকার করে ডাকলি কেন? তেমন কিছু না, এমনি। চল যেতে যেতে কথা বলি। দুজন পাশাপাশি পা মিলিয়ে হাঁটতে শুরু করলো। খানিকটা পথ যাওয়ার পর তিথি কৌতূহলী হয়ে প্রশ্ন করলো। আচ্ছা রুশদি, আজ তোকে প্রিন্সিপাল স্যারের রুমে দেখলাম। হাতে মনে হয় একটা অ্যাপ্লিকেশন ছিল। কিসের দরখাস্ত রে ওটা? রুশদি নির্লিপ্ত গলায় উত্তর দিল। 10 দিনের ছুটির জন্য দিয়েছি। তিথি আকাশ থেকে পড়ল, চোখ কপালে তুলে শুধালো। 10 দিন বলিস কি? এত লম্বা ছুটি কেন? কোথায় ঘুরতে যাবি নাকি? না রে, কোথাও যাব না। তাহলে এত ছুটির প্রয়োজন কি? রুশদি সোজা ওর চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। আমার বিয়ে। কথাটা শুনে তিথির মনে হলো রুশদি নির্ঘাত মজা করছে। ও হেসে উড়িয়ে দিয়ে বলল। যাহ, ফাজলামি করিস না তো। যা জিজ্ঞেস করেছি সত্যি করে বল। আমি সিরিয়াসলি বলছি, সত্যি আমার বিয়ে। বিশ্বাস না হলে এই দেখ এঙ্গেজমেন্ট রিং।
বলেই নিজের বাম হাতটা তিথির সামনে মেলে ধরল। আংটিটা রোদে চিকচিক করে উঠল। তিথি থমকে দাঁড়িয়ে গেল, সেই সাথে রুশদিও। তিথি বড় বড় চোখ করে আংটিটার দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর বিস্ময় ভরা কণ্ঠে বলল, সত্যি তোর বিয়ে? তার মানে একদম সত্যি? কিন্তু কার সাথে? মজা কেন করবো রে, সত্যি আমার বিয়ে। পাত্র সরফরাজ খান, চিনিস তো মনে হয়। শহরের খুব কম মানুষই আছে যারা প্রভাবশালী মন্ত্রী পরিবারকে চেনে না। নামটা শুনেই তিথি যেন বড়সড় এক ধাক্কা খেলো। কাঁপা কাঁপা গলায় বলল, মন্ত্রীর বড় ছেলে সরফরাজ খান। হুম। ছোট করে উত্তর দিয়ে রুশদি আবার হাঁটতে শুরু করলো। তিথিও ওর সাথে তাল মিলিয়ে হাঁটছে ঠিকই, কিন্তু ওর মাথায় তখন একরাশ বিস্ময়ের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তিথি ইতস্থ করে বলল, কিন্তু সরফরাজ খান তো বিবাহিত ছিলেন, ওনার তো একটা ছোট ছেলেও আছে, তাই না? ওনার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, আর ওনার ছেলে আছে তো কি হয়েছে? এটা তো আমার জন্য আরো ভালো। কোনো ঝুঁকি ছাড়াই একদম রেডিমেড একটা কিউট বাচ্চা পেয়ে যাচ্ছি। আর পুচকিটা তো বেশ বড়ই হয়েছে, প্যাম্পাস পাল্টানোর ঝামেলাও পোহাতে হবে না। তিথি এবার যেন একটু দমে গেল। অবাক হয়ে বলল, তাই বলে তুই জেনে বুঝে একজন ডিভোর্সি মানুষকে বিয়ে করবি? আর ওনার বয়স তো তোর চেয়ে ভালোই বেশি। রুশদি এবার একটু থামলো, তিথির দিকে তাকিয়ে বলল, দেখ তিথি, ওনার ডিভোর্স হয়েছে মানে এই নয় যে মানুষটা খারাপ। আমাদের সমাজে ডিভোর্সটা এখন খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর আমি তো কোনো সতীনের সংসার করতে চাচ্ছি না। আমি আমার নিজের সংসারই করব। আর বয়সের কথা যদি বলিস, ওনার বয়স দিয়ে তো আমি খাটা খাবো না। বর্তমানে এইটুকু এজ গ্যাপ খুবই স্বাভাবিক। তাছাড়া আমার বরাবরই ম্যাচিউরড মানুষ পছন্দ। সব মিলিয়ে সে আমার জন্য একদম পারফেক্ট। তিথি আর কথা বাড়ালো না। বিয়েটা রুশদি করছে, সে নয়। রুশদি যখন সব কিছু মেনে জেনে বুঝে এই সিদ্ধান্ত নিয়েছে এবং তার কোনো আপত্তি নেই, তখন অন্য কারো কিছু বলার অবকাশ থাকে না। তিথি বুঝতে পারল রুশদি যথেষ্ট ম্যাচুয়ার্ড এবং নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা তার আছে। তাই সে প্রসঙ্গ পাল্টে কিছুটা অভিমানের সুরে বলল, আচ্ছা, সব না হয় বুঝলাম, কিন্তু তুই নিজে থেকে আমাকে বিয়ের কথা একবারও জানালি না কেন? তুই কত খারাপ রুশদি, নিজের বিয়ের দাওয়ারটুকু আমাকে দিলি না। এই বুঝি তোর বন্ধুত্ব? যা, তোর সাথে আমার আড়ি। আসলে রুশদের বন্ধুর সংখ্যা হাতে গোনা, আবার নেই বললেই চলে। পড়াশোনায় তুখোড় আর দেখতে সুন্দরী হয় অনেকেই তাকে মনে মনে হিংসে করে। রুশদিও কিছুটা অন্য স্বভাবের, সেও কারোর সাথে অহেতুক যেচে কথা বলতে যায় না। তাই নিজের ব্যক্তিগত কথা শেয়ার করার মতো তেমন কোনো ঘনিষ্ঠ বন্ধু তার নেই বললেই চলে। তবে তিথিকে হয়তো বলা উচিত ছিল। রুশদি মুখে স্বীকার না করলেও মেয়েটা তাকে মনে প্রাণে নিজের প্রিয় বন্ধু ভাবে। প্রতিদিন ক্লাসে আগেভাগে এসে রুশির জন্য সিট ধরে রাখে। একা একাই রুশদির সাথে রাজ্যের গল্প করে। রুশদি মাঝে মধ্যে এড়িয়ে চললেও তিথি নাছোড় বান্দা। তিথির এমন অবুঝ অভিমান দেখে রুশদির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে নরম গলায় বলল, আসলে সবকিছুর চাপে ভুলেই গিয়েছিলাম রে। যা, এখন তো দাওয়াত দিলাম, আজই ব্যাগ গুছিয়ে আমার বাসায় চলে আসবি। বিয়ের সব অনুষ্ঠান শেষ হলে তবেই তোর ছুটি। তিথি এবার গাল ফুলিয়ে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, আমি এখন ধরলাম বলে দাওয়াত দিচ্ছিস, আগে তো মনেই ছিল না। আচ্ছা যা, তোর জন্য মেনে নিলাম, কিন্তু দাওয়াতের কার্ড কই? কার্ড দে। রুশদি এবার তিথির চোখের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কাকে কার্ড দিব? দূরের মানুষকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে হয়। তুই কি আমার দূরের কেউ? তুই তো আমার আপন মানুষ, তোর জন্য আবার কার্ড কিসের? রুশদির মুখে এই ছোট্ট কথাটি শুনে তিথির মনটা মুহূর্তেই ভালো হয়ে গেল। এক নিমিষেই ধুয়ে মুছে গেল সবটুকু রাগ আর অভিমান। খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। রুশদি আলতো করে তিথির কাঁধে হাত রাখল। তিথিও রুশদিকে জড়িয়ে ধরল। এরপর দুই বন্ধু গল্প করতে করতে বাড়ি ফিরল। দিনটি রুশদি ও ফারাজের হলুদের দিন। গত কয়েকদিনের একের পর এক অযথা করা অনুষ্ঠানে দুজনেই চরম বিরক্ত। কখনো রং খেলা, কখনো মেহেদি সন্ধ্যা, সব কিছুতেই তাদের যেন সংসেজে বসে থাকতে হচ্ছে। খানবাড়ির চিত্র।
ওদিকে ফারাজকে নিয়ে এক এলাহি কাণ্ড বেঁধেছে। বাড়ির বড়রা মিলে তাকে অনেক জোরাজোরি করে ধবধবে সাদা লুঙ্গি আর সাদা স্যান্ডো গেঞ্জি পরিয়েছিল। কিন্তু ফারাজ নাছোড়বান্দা, সে এসব কোনো মতেই পরবে না। তার সোজা কথা, লুঙ্গি সামলানো তার কর্ম নয়। হুটহাট খুলে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেলে তখন সামলাবে কে? অনেক ধস্তাধস্তি আর মান অভিমানের পর ফলাফল হলো শূন্য। ফারাজ এসব লুঙ্গি গেঞ্জি পরলেও আবার তা খুলে ফেলে। ফারাজের ফুপি সানজানা খান আর ফারাজের খালা রিমা চৌধুরী দীর্ঘক্ষণ চেষ্টা করলেন জেদি ভাগ্নিকে বোঝাতে, কিন্তু ফারাজের মতো ঘাড়তারা মানুষকে বোঝানো আর যুদ্ধের ময়দানে লড়াই করা যেন একই কথা। শেষমেশ তারা দুজন হার মানলেন। ব্যর্থ হয়ে তারা আবদার করলেন, আচ্ছা, তো লুঙ্গি পরতে হবে না, অন্তত সাদা পাঞ্জাবিটা পর। এবার ফারাজ কিছুটা নরম হলো। পাঞ্জাবি পরতে তার অন্তত কোনো আপত্তি নেই। পরিপাটি করে সাদা পাঞ্জাবি পরে সে তৈরি হয়ে নিল। হলুদের অনুষ্ঠানটি খানবাড়ির বিশাল লনে হবে আর বিয়ে বৌভাতের আয়োজন হবে শহরের একটি বড় রিসোর্টে। রুশদির গায়ে হলুদের প্রোগ্রাম বাড়ির পেছনে পড়ে থাকা প্লটটাতে করেছেন আনাস হক। আনাস হকের আগে বেশ গরম ব্যবসা ছিল। তখন ঢাকা শহরে বড় একটা প্লট কিনে নিজেরা থাকার জন্য দোতলার একটা দালান করেন। বাড়ির পেছনের জায়গাটুকু ফাঁকা পড়ে থাকতে থাকতে জঙ্গল হয়ে গিয়েছিল। জায়গাটা পরিষ্কার করেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রুশদির কথা মতো তিথি বস্ত কাপড় গুছিয়ে সেদিনই চলে এসেছিল। সে আশায় রুশদি সময়টা আনন্দের সাথে পার হচ্ছে। রুশদির বিয়ের জন্য বাড়ি ভর্তি মানুষ, আত্মীয় স্বজনের অভাব নেই। এদের মাঝেও রুশদি একাকিত্ব বোধ করত, কারণ বিয়েতে তার কাজিনরা নেই। রুশদির কাজিন বলতে আছে শুধু মামাতো ভাই বোনেরা, তবে তারা বিয়েতে নানি বাড়ির কেউ আসবে না, কারণ তারা রুশদির এই বিয়েতে রাজি না। কেননা তার নানা আগে থেকে তার বিয়ে ঠিক করে রেখেছে, কিন্তু তাদের অমতে গিয়ে আনাস হক মেয়ের বিয়ে দিচ্ছেন। আচ্ছা যাকগে সেসব। হলুদে রুশদি মুখে মেকআপ ছোঁয়ায় না। গ্রাম বাংলার মেয়েদের মতো নিজেকে খুব সিম্পল রাখলো সে। হাতে গলায় কাঁচা ফুলের গহনা পরল। হলুদের শাড়িটাও গ্রাম বাংলার মেয়েদের মতো করে পরেছে। ফর্সা গায়ে হলুদ শাড়িটা দারুণভাবে ফুটে উঠেছে। এদিকে সেজেগুজে বসে আছে তিথি। তার আনন্দের শেষ নেই, যেন নিজের বোনের বিয়ে হচ্ছে এতটা খুশি সে। তিথি এতিম, মামা মামির কাছে থাকে, কাজেই অবহেলিত সে। কিছুটা রুশদির মতোই তার অবস্থা। কোথাও পড়েছিলাম, তুমি যেমন তোমার বন্ধুত্ব তেমন মানুষের সাথেই হবে। তাদের ব্যাপারটাও ঠিক তেমন। সেজে গুজে মনের মতো কিছু ছবি তুলবে বলে রুশদির ফোনটা নিয়ে ছাদে গিয়েছিল তিথি, কিন্তু কেল্লাফতে এক মুহূর্ত শান্তিতে একটা ছবি তুলতে দিচ্ছে না এই এমপি নাম দিয়ে সেভ করা একটা নাম্বার থেকে বারবার কল আসছে। তিথি বিরক্ত হয়ে কয়েকবার কেটে দিল। ওপাশ থেকে নাছর বান্দার মতো ফোন দিয়েই যাচ্ছে কেউ। বিরক্তি নিয়ে তিথি রুশদির রুমে ফিরে এলো। রুশদি তখন মন দিয়ে একটা ছোট বাচ্চাকে সাজিয়ে দিচ্ছে। তিথি ফোনটা ওর দিকে বাড়িয়ে দিয়ে ঝাঁঝালো গলায় বলল, এই এমপি নামের গর্ধবটা কেটে ফোন কেটে দেওয়ার পরেও সমানে কল করে যাচ্ছে। বোধহয় খুব জরুরি কিছু, কথা বলে দেখ। রুশদি বাচ্চাটির চুলে ক্লিপ আটকাতে আটকাতে বলল, আবার কাট। রিসিভ করলে আমার মাথাটা বিগড়ে দেবে। আরে অনেকবার কেটেছি, তাও দিয়ে যাচ্ছে তো। তিথির কণ্ঠে বিরক্তির রেশ। রুশদি এবার শান্ত গলায় সমাধান দিল, এক কাজ কর, ফোনটা এরোপ্লেন মোড করে রাখ আর ওয়াইফাইটা অফ করে দে, ঝামেলা শেষ। তিথি ওর কথা না বাড়িয়ে রুশদির কথা মতো ফোনটার নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিল। এর মধ্যেই পিচ্ছি মেয়েটার স্বাদ শেষ। সে ফুরফুরে মনে ঘর থেকে বেরিয়ে গেল। রুমে এখন ওরা দুজন একা। তিথি হঠাৎ অপলক দৃষ্টিতে রুশদির দিকে তাকিয়ে রইল, যেন দেখছে প্রথমবার। রুশদি আর চোখে তাকিয়ে হেসে ফেলল, মস্করা করে বলল, কি রে, ওভাবে হাঁ করে কি দেখছিস? মুখে তো মশা ঢুকে যাবে। তিথি ঘোর লাগা গলায় বলল, তোকে যে আজকে দারুণ লাগছে রে, পুরাই একটা অপ্সরা। হঠাৎ তিথির এই প্রশংসায় রুশদি কিছুটা লজ্জা পেল। নিজেকে সামলে নিয়ে বলল, অপসরা একটু বেশিই বলে ফেললি না, এতটাও না। লজ্জা পাওয়া হচ্ছে? সত্যি বলছি রে, তোকে মারাত্মক সুন্দর লাগছে। রুশদি মৃদু হেসে তিথির দিকে তাকালো। ধীর স্থির কণ্ঠে বলল, শোন, সবাই সবার মতো সুন্দর,
যাদের মন মানসিকতা ভালো তারা সেই সৌন্দর্যটা দেখতে পায়, আর যাদের ভালো না তারা দেখতে পায় না। আল্লাহ তাআলা তার প্রতিটি বান্দাকেই কোনো না কোনো রূপ বা গুণ দিয়ে পাঠিয়েছেন, তাই তার সৃষ্টিকে রেটিং দেওয়ার আমরা কেউ না, বুঝলি? তিথি একগাল হেসে মাথা দোলালো। ইয়াস, বুঝলাম মিস অপ্সরা। দুপুরের তপ্ত রোদটা যখন খানিকটা ম্লান হয়ে বিকেল গড়াচ্ছে, তখনই আনাস হকের বাড়ির সামনে শুরু হলো এক এলাহি কাণ্ড। খান বাড়ি থেকে শান, শিফা তার একঝাঁক আত্মীয় স্বজন বিয়ের তত্ত্ব নিয়ে হাজির হয়েছে। তাদের সাথে আছে বাড়ির ছোট নবাব পুচকিসের। প্রায় 10-15টি বড় বড় ভ্যান বোঝাই করে পাঠানো হয়েছে ডালা ভর্তি ফল, সুগন্ধি ফুল, কনের শাড়ি আর গহনা। রাস্তার উপর ভ্যানগুলোর এমন সারি লেগেছে যে মুহূর্তেই জ্যাম তৈরি হয়ে গেল। আশেপাশের কৌতূহলী প্রতিবেশীরা বাড়ির বারান্দায় আর গেটে ভিড় জমিয়ে খানবাড়ির এই রাজকীয় তত্ত্বের বহর দেখছে। সান্ডা তত্ত্ব নিয়ে বাড়িতে পা রাখতেই আনাস হক কোনো কথা না শুনেই তাদের সোজা খাবারের টেবিলে বসিয়ে দিলেন। আতিথেয়তায় তিনি কোনো ত্রুটি রাখতে চান না। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন বলে কথা, তিনি নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করে তাদের আপ্যায়ন করালেন। সান্ডা প্রথমেই রুশদির সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু আনাস হক মৃদু হেসে বললেন, আগে পেট পুজো, তারপর দেখা সাক্ষাৎ। তবে ছোট শেরের তর সইল না। সে ফুরুত করে গিয়ে তার হবু মমের সাথে দেখা করে আবার চপল পায়ে ফিরেও এসেছে। খাওয়া দাওয়া শেষে শান, সিফাত আর শের রুশদির খোঁজে। ততক্ষণে রুশদিকে হলুদের আসরে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির পেছনে সেই পরিত্যক্ত প্লটটিতে যে প্যান্ডেল করা হয়েছে সেখানে। আনাস হক তাদের প্যান্ডেলের পথ দেখিয়ে দিয়ে নিজের কাজে সরে গেলেন। ওরা গিয়ে দেখল প্যান্ডেলের মাঝখানে একটি কাঠের নকশা কাটা পিঁড়ির উপর রুশদি বসে আছে। আগত অতিথিরা একে একে এসে তার গালে হলুদের ছোঁয়া দিয়ে যাচ্ছে। শান আর শের ভিড় ঠেলে রুশদির একদম কাছে চলে গেল, কিন্তু সিফাত একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল। রুশদির চারপাশে তখন মেয়েদের ভিড়। সিফাত বরাবরই একটু শান্ত আর ভিড় এড়িয়ে চলা মানুষ, তাই সে জটলা কমার অপেক্ষায় খানিক দূরেই পায়চারি করতে লাগলো। শান ধীর পায়ে এগিয়ে গিয়ে রুশদির সামনে এক পায়ের উপর ভর দিয়ে বসলো। রুশদিকে বড় করে একটা সালাম ঠুকে একগাল হাসি নিয়ে বলল, খবর কিভাবে সব? রুশদি শানকে দেখে লাজুক হাসলো। বয়সে বড় শান যখন ওকে ভাবি বলে সম্বোধন করে, তখন লজ্জা ঘিরে ধরে রুশদিকে। রুশদি নরম সুরে বলল, ভাইয়া, আপনি আমার বড়, আমাকে নাম ধরে ডাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? শান হলুদের বাটি থেকে এক আঙ্গুল হলুদ তুলে রুশদির গালে মাখিয়ে দিতে দিতে ওর প্রস্তাবটি তুড়ি মেরে উড়িয়ে দিল। বেশ রসিয়ে বলল, আরে ভাবি আমার একমাত্র পিস, তাকে দুনিয়ার নাম ধরে ডাকলে বিষয়টা সেন্টিক হওয়ার মতো হয়ে যায় না? আর ভাবিকে যদি ভাবি না ডাকি তবে দেবর দেবর ভাই বাসবে না। সো ভাবি ডাকতে পারফেক্ট। রুশদিও এবার মজা করে উত্তর দিল। ঠিক আছে দেবর ভাই, আপনার কথাই রইল। শান যেন হাতে চাঁদ পেল, খুশিতে গদগদ হয়ে বলল, দ্যাটস লাইক মাই ভাবি। এবার ভাবি, তোমাকে একটা ভীষণ জরুরি কথা বলে রাখি। গত 24টা বছর ধরে আমি হন্য হয়ে আমার বউকে খুঁজছি, কিন্তু সে মহিষী নারী কোথায় যে লুকিয়ে আছে কোনো হদিস পাচ্ছে না। বিয়ের পর তোমার প্রধান আর প্রথম কাজ হবে তোমার এই দেবরের জন্য তার হারিয়ে যাওয়া বউকে খুঁজে বের করা। ওকে? রুশদি খানিকক্ষণ গম্ভীর হওয়ার ভান করে ভাবল, তারপর হাসি দিয়ে বলল, আমি তো জানি আপনার বউ আসলে কোথায় আছে। মুহূর্তেই শানের মুখটা প্রদীপের মতো উজ্জ্বল হয়ে উঠল। সত্যি বলছো ভাবি? কোথায় সে? আমাকে শুধু ঠিকানাটা বলো, আমি এক্ষুনি ঘোড়া ছুটিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসছে। রুশদি খুব শান্ত গলায় উত্তর দিল। সে আপনার শ্বশুর বাড়িতেই আছে। শুনেই শানের উজ্জ্বল মুখটা মুহূর্তেই বেলুনের মতো চুপসে গেল। শুকনো মুখে বিড়বিড় করে বলল, আরে সে যে শ্বশুর বাড়িতে আছে এটা তো আমিও জানি ভাবি, কিন্তু আমার সেই শ্বশুর বাড়িটা দুনিয়ার কোন মানচিত্রে সেটাই তো উদ্ধার করতে পারছি না। রাস্তাটা জানলে কি আর একা বসে থাকতাম? আচ্ছা, আজ অবলাপে আপনিও মজা নিয়ে নিলেন, সমস্যা নেই। এই দিন না, আরও দিন আছে। এই দিনকে নেব আমি ওই দিনের কাছে, তখন বুঝবেন শাহানান খান কি জিনিস। রুশদি হেসে ফেলে বলল, ভাইয়া, আপনি কি সেন্টি খেলেন নাকি?
শানের সপার জবাব। বলছে রীতিম মানুষের আবার সেন্টে কিসে? ঠিক তখনই পুচকি শেরের আর ধৈর্য রইল না। সে বিরক্তি নিয়ে শানকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিল, গাল ফুলিয়ে বলল, উফ, চাচু সরো তো। আমার মমকে শুধু তুমি হলুদ দিবে, আমি কি বাদ যাবো? শের তার ছোট্ট দুহাত ভর্তি হলুদ নিয়ে একদম ঝাঁপিয়ে পড়ল রুশদির উপর। রুশদির গালে, কপালে, নাকে হলুদ লেপে দিয়ে একগাল হেসে বলল, ইউ নো মম, আই এম সো লাকি। রুশদি ওকে আদর করে কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করলো। কেন? শের হিহি করে হেসে বলল, কস আমি আমার মম আর পাপার বিয়ে নিচের চোখে দেখছি। রুশদির বুকটা এক অজানা মায়ায় ভরে উঠল। সে হলুদের বাটি থেকে এক চিমটি হলুদ নিয়ে শেরের নাকে আর গালে ছুঁয়ে দিল, বলল, তাহলে তো আমিও তোমার চেয়ে অনেক বেশি লাকি। শের অবাক হয়ে জানতে চাইল, কেন?